আসসালামু আলাইকুম সবাইকে। স্ত্রীর মৃত্যু রহস্যের 4 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। মীরা আমার কাছ থেকে বলেছে আহিল নাকি রোশনের মৃত্যুর কথা ওকে বলেছে, আবার আহিলের কাছে বলেছে আমি নাকি ওকে বলেছি রোশনের মৃত্যুর ব্যাপারে। ও মিথ্যা কথা কেন বলছে? কোনোভাবে কি রোশনের মৃত্যুর পিছনে মীরার কোনো হাত আছে? তিশা আর রায়হানের রক্তের স্যাম্পল নিয়ে গেছে টেস্ট করার জন্য। আহিল আর তিশা এখন ডাক্তারের চেম্বারে বাহিরে বসে আছে। রায়হান গিয়েছে ডাক্তারের সাথে কথা বলার জন্য। টাইমও অনেকটা হয়ে গিয়েছে, আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে যেতে হবে। এরই মধ্যে রায়হান ডাক্তারের চেম্বার থেকে বের হয়ে এসে বলে, আহিল তুমি তিশাকে নিয়ে বাড়িতে চলে যাও। আহিল কিছু বলতে যাবে তার আগে তিশা বলে ওঠে, কিন্তু আব্বু এখনো তো রক্ত দিলামই না। আমি বললাম তার আর কোনো প্রয়োজন নেই, তোমার শরীরে রক্তের পরিমাণ কম, তাই তোমার থেকে রক্ত নেওয়া যাবে না, তাতে তোমার আবার ক্ষতি হতে পারে। তাই এখানে ব্লাড ব্যাংক থেকে রক্তের ব্যবস্থা হয়ে গিয়েছে, আমি একদম রক্ত দিয়ে আসবো। এখন তোমরা বাড়িতে চলে যাও, তা না হলে আহিলের আবার চাকরির ইন্টারভিউ দিতে দেরি হয়ে যাবে। তিশা বলল, আব্বু তাহলে আমি আপনার সাথে থাকি, আহিল একাই চলে যাক। আমি বললাম না, তার কোনো প্রয়োজন নেই, এখানে অনেক সময় লাগতে পারে, আর আমি তো গাড়ি রেখে দিচ্ছি, তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি ঠিক সুন্দরভাবে বাড়িতে পৌঁছে যাব। এখন তোমরা তাড়াতাড়ি বেরিয়ে পড়ো। তিশা বলল, আপনার কোনো সমস্যা হলে আমাকে কিন্তু কল করে আব্বু। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তা না হয় করবো। আহিল তিশাকে বাসায় পৌঁছে দিয়ে তুমি কাপড় চেঞ্জ করে তোমার যাবতীয় কাগজপত্র সাথে নিয়ে বেরিয়ে পড়ো। আহিল বলল, আচ্ছা কাকা, আমি তিশাকে বাসায় পৌঁছে দিয়ে তারপর বের হব। বলে তিশাকে সাথে নিয়ে রায়হানের কাছ থেকে বিদায় নিয়ে হাসপাতাল থেকে বের হয়ে আসে আহিল। হাসপাতাল থেকে বের হতেই আহিল একটা গাড়ি দাঁড় করায় বাসায় যাওয়ার জন্য। আর তিশা রাস্তার ওপর পাশে ফুচকার দোকান দেখে দৌড়ে গিয়ে ফুচকার দোকানের সামনে দাঁড়ায়। দোকানদারকে উদ্দেশ্য করে বলে, আঙ্কেল তাড়াতাড়ি ঝাল ঝাল করে 1 প্লেট ফুচকা দেন, আর সাথে কিন্তু তেঁতুলের টক দিতে ভুলবেন না। তিশার এই দৌড়ানো দেখে আহিল ভয় পেয়ে যায়, যদি কোনোভাবে গাড়ির নিচে পড়ে। এই মেয়ে যে কবে বড় হবে আল্লাহ মালুম। ওর বয়সী মেয়েদের কোলে 2-1টা বাচ্চা থাকে, আর ও নিজে একটা বাচ্চা। এসব ভাবনা বাদ দিয়ে আহিলও যায় ফুচকার দোকানের কাছে। তারপর বলল, তুমি কি বাচ্চা? এভাবে কেউ দৌড়াদৌড়ি করে? যদি কোনোভাবে গাড়ির নিচে পড়তে তাহলে কি হতো? আর তুমি এখানে ফুচকা খেতে এসেছো? আমার এমনিতেই চাকরির ইন্টারভিউ লেট হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি ওই গাড়ির ওখানে যাও। রাগ দেখিয়ে কথাগুলো বলে আহিল। তিশা বলল, আমি তো। তিশা কিছু বলতে গিয়েও থেমে যায়। অপমানবোধ চোখ নিয়ে পানি চলে আসছে, কিছু না বলে গাড়ির কাছে গিয়ে দাঁড়ায়। তিশার চোখে পানি দেখে আহিলের রাগ সাথে সাথে কমে যায়। এমন করে বলা উচিত হয় নাই ওকে, তাই এখন আগে ওর রাগ ভাঙাতে হবে। তাই আহিল ফুচকার দোকানিকে বলে তিশার জন্য ফুচকা পার্সেল করে দিতে। তারপর ফুচকা নিয়ে এসে দৌড়ে হাঁটা দেয় গাড়ির দিকে। তিশা আগে থেকেই গাড়িতে উঠে অন্যদিকে মুখ ফিরিয়ে বসে আছে। ওর পাশে যে কেউ একজন বসেছে তার কোনো অভাবান্তর নেই। আহিল গাড়িতে উঠতেই গাড়ি চলতে শুরু করেছে। তিশা এখনো মুখ ফুলিয়ে রেখেছে, সে আহিলের দিকে একবারও ফিরে তাকাচ্ছে না। তাই আহিল ফুচকার পার্সেলের প্যাকেটটা খুলে ফুচকা নিতে যাবে, তার আগে তিশা ওর হাত থেকে পুরো ফুচকার প্যাকেটটা হাতে নিয়ে নেয়। তারপর বলে, তুমি আবার কবে থেকে ফুচকা খাও? আগেই তো কখনো খেতে না। আমি যখন বলতাম আহিল চলো ফুচকা খাবো, তুমি বলতে আমি এসব বাহিরের খাবার খাই না। আমি এখন ফুচকা খেতে গিয়েছিলাম, আমাকে ঠিক ওই ধমক দিয়ে গাড়িতে পাঠিয়ে দিয়েছো, আর এখন নিজের একার জন্য ফুচকা নিয়ে এসেছো। আহিল বলল, আরে বোকা, আমি কখনোই ফুচকা খাই না আর খাবো না, এগুলো তোমার জন্য এনেছি, না হলে আমার উপর যে অভিমান করে থাকবে এটা তো আমি জানি। এখন তাড়াতাড়ি ফুচকা শেষ করো। তিশা বলল, কে বললো তোমার উপর অভিমান করে থাকবো? তুমি আমার 10টা না 5টা না একটা মাত্র বয়ফ্রেন্ড। এরকম ফুচকা যদি আমাকে প্রতিদিন খাওয়াও তাহলে আমি তোমার উপর কখনোই রাগ করবো না। আহিল বলল, তাহলে তুমি কোনো ফুচকাওয়ালা দেখে বিয়ে করে ফেলো, সারাদিন ফুচকা খাবে। তিশা বলল, কি? তারপর তুমি অন্য মেয়েকে বিয়ে করবে? তা হচ্ছে না কখনোই, তুমি শুধু আমার, শুধুই আমার, আর কারোরই নও। আহিল বলল, আচ্ছা আমি শুধু তোমার, এখন হ্যাপি? দিশা বলল, না হ্যাপি না। তুমি আব্বু আম্মুকে বিয়ের কথা বলবে কবে? 4 বছর হয়ে গিয়েছে আমাদের এই সম্পর্কের, এখন পর্যন্ত তুমি বিয়ের জন্য সিরিয়াস না। আমি যখনই বিয়ের কথা বলি তখনই তুমি শুধু এড়িয়ে যাও, আর তখন তো শুধু আম্মু ছিল, আর এখন আব্বুও চলে আসছে। যদি অন্য জায়গায় আমার বিয়ে ঠিক করে ফেলে? আহিল বলল, আজকের চাকরিটা হয়ে যাক, এখানে নিজেকে একটু গুছিয়ে নেই, তারপর তোমার বাবা মায়ের কাছে গিয়ে বুক ফুলিয়ে তোমার হাত চাইবো। আশা করি তখন তোমার বাবা মা আমাকে ফিরাবে না, শুধু দোয়া করো আজকে চাকরিটা যেন হয়ে যায়। তিশা বলল, ইনশাল্লাহ আমাদের সব ইচ্ছা পূরণ হবে। তিশা আর আহিলের প্রণয়ের 4 বছর চলছে, এখনো পর্যন্ত কেউ জানে না। আহিল যখন কলেজ শেষ করে তারপর ভার্সিটিতে ভর্তি হয়ে ঢাকা হোস্টেলে চলে আসে, তখন থেকেই তাদের প্রণয়ের শুরু। আহিলের ভার্সিটি তিশাদের বাসার কাছাকাছি হয়, সপ্তাহে একবার হলেও আসা হতো তিশাদের আগের বাসায়। আর তখন থেকে আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক হয়। এরপর এই বন্ধু সুলভ সম্পর্ক গড়ায় ভালোবাসায়। রায়হান ডাক্তারের চেম্বারে বাইরে পায়চারি করছে, এখন তার খুব টেনশন হচ্ছে, ডিএনএ টেস্টের রিপোর্ট কি যে আসে। এভাবে কিছুক্ষণ পায়চারি করে ধপ করে বসে পড়ে ডাক্তারের চেম্বারে বাইরে পেশেন্টদের বসার চেয়ারে। মাথা নিচু করে গভীর চিন্তায় মগ্ন সে। আজকেই তো নারী পাচারের ডেট, কিন্তু রাজীব তো এখনো তাকে একটিবারের জন্য কল দেয় নাই। এরকম তো হওয়ার কথা না, প্রত্যেক ডেলিভারির আগে কল দিয়ে রায়হানের মাথা খায়, আর এইবার একটিবারের জন্য কল নাই। রায়হানের এসব চিন্তার মাঝে ওর সামনে এক জোড়া পা এসে স্থির হয়েছে। রায়হান নিচ থেকে দৃষ্টি উপরে তুলতেই দেখে ডাক্তার সাহেব দাঁড়িয়ে আছে।
তার হাতে ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইল। ডাক্তার বলল, মিস্টার রায়হান, আপনার কাজ হয়ে গিয়েছে। আপনার জন্য রুলসের বাইরে গিয়ে আমি এর রিপোর্ট এনেছি। আমরা সচরাচর একদিন পর টেস্টের রিপোর্ট দেই, কিন্তু আপনার জন্য যেন আমাদের কোনো ক্ষতি না হয়, এই নিন আপনার ডিএনএ টেস্টের রিপোর্ট চলে এসেছে। আমি বললাম, রিপোর্টে কি এসেছে ডাক্তার সাহেব? ডাক্তার বলল, সেটা আপনি নিজেই দেখে নিন, আর আমার টাকাটা আজ রাতের মধ্যেই পাঠিয়ে দিন। কথাটা বলেই ডাক্তার সাহেব আবার চলে গেল। ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইলটা খোলার সাথে সাথে রায়হানের হাত থেকে নিচে পড়ে যায় ফাইলটা। তিশা সত্যি সত্যি আমার মেয়ে, তিশা আমার মেয়ে, রুশানের মেয়ে নয়। আর এক মুহূর্ত দেরি না করে ডিএনএ টেস্টের রিপোর্ট ফাইলটি মাটি থেকে তুলে হন্তদন্ত করে হাসপাতাল থেকে বেরিয়ে আসে রায়হান। তাড়াতাড়ি গিয়ে গাড়িতে উঠে পড়ে। গাড়ি আগে থেকেই পার্কিং এরিয়াতে ছিল। তারপর গাড়ি চালিয়ে বাসার উদ্দেশ্যে রওনা দেয়। বাসায় আসার সাথে সাথে ফাইলটা টেবিলের উপর রেখে সোফায় বসে পড়ে। ছি, কতটা নিচু আমি! কি করে নিজের মেয়েকে পাচার করে দিতে চেয়েছিলাম? না, আমাকে এখনই রাজীবের সাথে কথা বলতে হবে। কিন্তু এখানে কথা বললে কেউ শুনে ফেলবে, তাই রায়হান দ্রুত পায়ে ছাদে চলে আসে আর ছাদের দরজা বন্ধ করে দেয় ভিতর থেকে। তারপর সাথে সাথে রাজীবকে কল করে। রিং হচ্ছে, কিন্তু রাজীব কল তুলছে না। রায়হানের মাথা গরম হয়ে যাচ্ছে। অনবরত রাজীবকে কল করে যাচ্ছে। প্রায় 20 বারের মাথায় গিয়ে রাজীব কলটি রিসিভ করে। রাজীব বলল, সরি স্যার, আমি একটু বিজি ছিলাম তাই কলটা তুলতে পারি নাই। আমি বললাম, কিসের বিজি তুমি? কয়টা কল দিয়েছি? ইউ হ্যাভ এনি আইডিয়া? খানিকটা রাগ দেখিয়ে ওকে কথাগুলো বললাম। রাজীব বলল, স্যার, আসলে ম্যাডাম আসছিল আজকে এখানে, ওনার সাথে কথা বলতে বিজি ছিলাম। আপনি যেই কল করেছেন তা আমি দেখি নাই, তাই আপনার কল ধরতে পারি নাই। আমি বললাম, হঠাৎ ম্যাম আসছিল কেন? আর কিছু বলে গেছে? আমার ব্যাপারে কিছু বলেছে? রাজীব বলল, 2 দিন পরে তো মেয়ে পাচারের ডেট, তাই ম্যাম মেয়েদের পর্যবেক্ষণ করতে আসছিল, কিন্তু এখানে একটা মেয়ে কম দেখে আমার সাথে অনেক রাগারাগি করেছে। বলেছে এই একদিনের ভিতরে মেয়ের ব্যবস্থা না করতে পারলে আমাকে জব থেকে বের করে দিবে, আর সাথে আপনাকেও। ম্যাম বলেছেন আপনাকে সব দায়িত্ব দিয়ে কি লাভ হয়েছে যদি একটা মেয়ে জোগাড় করতে না পারেন? এত টাকা কেন দেয়া হয়? এটাও বলেছেন যদি এই ডেলিভারিটা ক্যান্সেল হয় তবে আমাদের 2 জনকে পথে নামিয়ে ছাড়বে আর আমাদের পুলিশের হাতে দিবে। স্যার, আপনি এখন কিছু একটা করেন। পুলিশকে চলে আমাদের সারা জীবন জেলে কাটাতে হবে, এমনকি ফাঁসিও হতে পারে। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। আমার ছোট ছোট 2টা বাচ্চা আছে, আমি মারা গেলে ওদের কি হবে? স্যার, আপনি না বলেছিলেন আপনার কাছে একটা মেয়ে আছে? তাকে তো এখনো নিয়ে আসেন নাই স্যার। তা না হলে আমরা 2 জনের শেষ স্যার, একেবারে শেষ। আমি বললাম, থামো তুমি, তোমার ম্যামকে বলো আমাকে কল করার জন্য। আমার সাথে কথা বলতে উনার তো কি সমস্যা? 25 বছর ধরে উনার আন্ডারে কাজ করছি, উনি একবারও আমার সাথে কথা তো দূরে থাক, দেখা পর্যন্তও করে নাই। ওনাকে বলে দিও আমার কাছে কোনো মেয়ে নেই, আমি কোনো মেয়ে দিতে পারবো না। ওনাকে বলো অন্য কোথাও থেকে মেয়ের ব্যবস্থা করে নিতে। বিপদের সময় রায়হানকে শুধু মনে পড়ে, তাই না? আর অন্য সময় শুধু রাজীব রাজীব করে। এখন তুমি ওনাকে মেয়ের ব্যবস্থা করে দিবে। এই বলেই কলটি কেটে দিলাম। তারপর ওপাশ থেকে রাজীব বলল, হ্যালো স্যার। স্যার, কলটি কেটে দিয়েছি বুঝতে পেরে একরাশ হতাশা নিয়ে আবার কাউকে কল দিয়ে রায়হানের কথাগুলো বলে রাজীব। বাসায় ঢুকতে টেবিলের উপর রাখা ফাইলটা দেখে অবাক হই। তারপর ফাইলটা হাতে নিয়ে খুলতে চোখে মুখে চিন্তার ছাপ ফুটে ওঠে। তারপর আস্তে আস্তে ফাইলটা আবার টেবিলের উপর রেখে নিজের রুমে চলে যায়। আহিল বাসায় ফিরেছে কিছুক্ষণ আগে। তার চাকরিটা হয়ে